এইগুলা শেখ হাসিনা করেছেন, আমরা এইগুলা করতে রাজি নই। শেখ হাসিনা যে কাজগুলি করেছেন এইগুলাকে আমরা এক্সাম্পল হিসাবে কোথাও বলতে রাজি নই, কারণ এইগুলি রিজেক্টেড বাই দ্য পিপল। এই জন্য আমরা কোনো বিচারকে যেন তেন ভাবে করতে চাই না। জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। পুলিশের পিআরবি যদি সংশোধন করতে যায় এটা 5 বছর লাগবে। সিআরপিসি, পেনাল কোড, এই দুটা এবং এভিডেন্স অ্যাক্ট, এই তিনটাকে যদি হাত দিয়ে সংশোধন করতে যায়, বিচার বিভাগ সংশোধন করতে গেলে, তাইলে এইটা তিনটাতে হাত দিলে লাগবে 10 বছর কমপক্ষে। তো এই যেগুলি উনি হাত দিচ্ছেন এগুলি আদৌ অবাস্তব জিনিস। এটা 2-3 গভর্নমেন্ট লাগবে। উনি গ্রামীণ এমপ্লয়মেন্টের বিজনেস বুঝেন, উনি স্টার লিঙ্কের বিজনেস করবেন, তো গ্রামীণের 660 কোটি টাকা মাফ করে দিবেন। 29 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো থাকবে না, এই কর পাবেন, কর থাকবে না, কর মওকুফ। এইগুলো হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের কাজ। তো উনি বেসিক্যালি উনি রাষ্ট্র বুঝেন না, উনি সরকারও বুঝতে চান না, উনি বুঝতে চান ওনার নিজস্ব প্রফিট। পুলিশ আমাদের সব ধনী মানুষের সন্তানরা যে পুলিশে চাকরি করে না এমন না, কিন্তু ধনী মানুষের সন্তানরা ধনী গরিব মিলিয়ে বিসিএস এ যায়, আর গরিব মানুষের সন্তানরা হচ্ছে কনস্টেবলের চাকরি করে, কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে এসআই হয়। আপনি জিজ্ঞেস করেন যে উনি তো মাঠ প্রশাসনে ছিলেন, কি বলে শহীদ ভাই তো মাঠ প্রশাসনে ছিলেন, অনেক গরিব মানুষের বাচ্চারা কনস্টেবলের চাকরি করে এএসআই হয়, একটা হাবিলদার হয় প্রমোশন পেয়ে। তো এই লোকগুলি মিসিং, এই লোকগুলির দায়িত্ব রাষ্ট্রের। এই লোকগুলি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, এইটা ডিক্লেয়ার করা ওর রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি তাই যে বিএনপি যদি, আমি মনে করি যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, তাহলে ঠিক যেমনি এই জুলাই আগস্ট এবং গত 12 বছর যারা ইলিয়াস আলী, চৌধুরী আলম, যাদেরকে গুম হয়েছে, এইগুলার যেমন সঠিক বিচার করার জন্য আমি মনে করি তো আরো 3-4টা ট্রাইব্যুনাল হওয়া উচিত। এক, এবং এমনকি প্রতি জেলায় জেলায় ডিসি কে, সরি, ডিস্ট্রিক্ট জেলা জাজকে বলে দেওয়া যেতে পারে যে এই একই সাথে তিনি জেলা জাজ, একই সাথে তিনি দায়রা জজ। তো জেলা জজকে তো বলা যেতে পারে যে আপনার অধীনে একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে একটা ট্রাইব্যুনাল ফর্ম করে দেন। প্রতি জেলায় একটা ট্রাইব্যুনাল হইতে তো পারে প্রকৃতপক্ষে বিচার চাইলে। এখন এই গভর্নমেন্ট বিচার চায় যে এইটা মুখে চায়। আপনি কি শুনেছেন আজ পর্যন্ত একটা ট্রাইব্যুনাল দিয়েছে এবং ওইখানে যে জামায়াতে ইসলামের যে যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্ত যারা ছিলেন তাদের যে কি বলে যে তাদের ডিফেন্সে যে লয়ার ছিলেন তাজুল, তাকে বলা হচ্ছে তিনি প্রসিকিউটর হবেন, চিফ প্রসিকিউটর, কিন্তু কোনো অগ্রগতি তো আমরা দেখছি না। এবং আমি শুনতে পাচ্ছি যে অনেকেই বলেন যে চিফ প্রসিকিউটর সাহেব একজন ধনী মানুষের রূপান্তরিত হয়েছে ইতিমধ্যে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে প্রকৃতপক্ষে যদি কেউ বিচার করতে চান তাহলে আমার মনে হয় প্রতি জেলায় একটা করে ট্রাইব্যুনাল হয়ে যেতে পারে। ওয়ান নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াতে সেন্ট্রালি আরো 2টা বা 3টা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। প্রসিকিউটরের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে, যারা প্রসিকিউশন ভালো বুঝেন এদেরকে, এবং সাবেক পুলিশ কর্মকর্তা যারা প্রসিকিউশন বুঝেন এদেরকে ইনভলভ করা যেতে পারে। কিন্তু এইগুলা কোনো উদ্যোগ নেই, এগুলো সব মুখে মুখে হাওয়াই বিচার চাই ওরা, হাওয়াই বিচার, যে একটা রায় দিয়া দেন, এটা হয় না, এইগুলা টিকে না। এবং এইগুলা শেখ হাসিনা করেছেন, আমরা এইগুলা করতে রাজি নই। শেখ হাসিনা যে কাজগুলি করেছেন এইগুলাকে আমরা এক্সাম্পল হিসাবে কোথাও বলতে রাজি নই, কারণ এইগুলি রিজেক্টেড বাই দ্য পিপল। এই জন্য আমরা কোনো বিচারকে যেন তেন ভাবে করতে চাই না। জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। বিচার বিচারের মতো চলবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা যদি বাংলাদেশে যদি একটি ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশে যদি রিয়েলি একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে হয় এবং পরিবর্তন আনতে হয়, তাহলে আমি আপনাকে অন্য একটা জিনিস বলি। ডক্টর ইউনূস যেটা আলোচনাটা করতে পারতেন, উনার যে সুবিধাটা ছিল, উনি বয়সে বড় সবার চেয়ে, এবং আমাদের রাজনৈতিক নেতা যারা আছেন এদের সবার চেয়ে বড়, বেগম খালেদা জিয়ার চেয়ে বড় বয়সে। তিনি সবাইকে ডেকে বলতে পারতেন যে আপনাদের পলিটিক্যাল পার্টিগুলি সংস্কৃতির মধ্যে পরিবর্তন আনেন, পলিটিক্যাল পার্টিগুলিকে আরো
পলিটিক্যাল পার্টির ভিতরে রিফর্ম করেন, পলিটিক্যাল পার্টিতে যেন কোনো খারাপ লোকজন জায়গা না পায় এইটার ব্যবস্থা করেন। এইটা কিভাবে করা যায়, পলিটিক্যাল পার্টির যে ফাইন্যান্সিয়াল ডিলিংসটা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আছে, এটা কিভাবে করা যায়। পলিটিশিয়ান যারা ফুল টাইম পলিটিক্স করেন, এদের এদের যে ফুল টাইম পলিটিক্স করেন, এদের যে নন সোর্স অফ ইনকাম, এদের যে একটা ডিসেন্ট সোর্স অফ ইনকাম, এটা কিভাবে ম্যানেজ হবে, এইগুলা নিয়ে আলোচনা করতে পারতেন। কিন্তু উনি যে বিষয়গুলি হাত দিচ্ছেন, আপনি জিজ্ঞেস করেন এক পিআরবি যদি, পুলিশের পিআরবি যদি সংশোধন করতে যায়, এটা 5 বছর লাগবে। সিআরপিসি, পেনাল কোড, এই দুটা এবং এভিডেন্স অ্যাক্ট, এই তিনটাকে যদি হাত দিয়ে সংশোধন করতে যায়, বিচার বিভাগ সংশোধন করতে গেলে, তাইলে এইটা তিনটাতে হাত দিলে লাগবে 10 বছর কমপক্ষে। তো এই যেগুলি উনি হাত দিচ্ছেন, এগুলি আদৌ অবাস্তব জিনিস। এটা 2-3 গভর্নমেন্ট লাগবে। তো এইগুলি আমার মনে হয় যে ডক্টর ইউনূস না বুঝেন রাষ্ট্র, না বুঝেন সরকার, এবং তিনি বুঝেন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইয়ার স্বার্থ। আপনি দেখবেন উনি গ্রামীণ এমপ্লয়মেন্ট করেছেন, উনি একটা উত্তরায় নার্সিং কলেজ করেছেন, যেখান থেকে নার্স উৎপাদন হবে। আমি শুনেছি গতকালকে একজন বলল ওইখানে বিভিন্ন কলেজে নার্স যারা আছে এদেরকে ভর্তি করা হচ্ছে, নতুন করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, দিয়ে এদেরকে এক্সপোর্ট করা হবে জাপানে এবং বিভিন্ন দেশে। কথাটা শুনবেন, এরা অলরেডি নার্স, কিন্তু তাদেরকে আবার ডিগ্রি দেওয়া হবে গ্রামীণ নার্সিং কলেজে, এবং তারা এটা করবেন। উনি গ্রামীণ এমপ্লয়মেন্টের বিজনেস বুঝেন, উনি স্টার লিঙ্কের বিজনেস করবেন। তো গ্রামীণের 660 কোটি টাকা মাফ করে দিবেন, 29 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো ইয়া থাকবে না, এই কর রিয়াত পাবেন, কর থাকবে না, কর মওকুফ। এইগুলো হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের কাজ। তো উনি বেসিক্যালি উনি রাষ্ট্রও বুঝেন না, উনি সরকারও বুঝতে চান না, উনি বুঝতে চান ওনার নিজস্ব প্রফিট। তো এইরকম একটা মানুষকে, না না, এইরকম একটা মানুষকে আমি আপনাকে বলি, খুব আশ্চর্য হই, এইরকম একটা মানুষকে বাংলাদেশের মানুষ অনেকেই, আমরাও আমাদের অনেকেই মহামানব মনে করতাম। আসলে এটা একটা কাগজের মহামানব। এটাকে ঠুকা দিলেই, মানে এটা কুতা দিলে এটা ছিদ্র হয়ে যায়, এটা কাগজের বাঘের মতো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস যেভাবে এগুচ্ছেন, আমার মনে হয় না উনি ইলেকশনটা করে যেতে পারবেন। এবং আমার মনে হয় যে ডক্টর ইউনূসের হাত রক্তে রঞ্জিত হবে, তারপরে উনি যাবেন ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতোই যাবেন। তবে আমি প্রত্যাশায় বুক বাঁধতে চাই যে ডক্টর ইউনূসের হাত আমাদের রাজনৈতিক কর্মীদের রক্তে রঞ্জিত না হোক, ডক্টর ইউনূসের জেলখানায় যেন কোনো নির্দোষ মানুষ না যায়, এবং উনি যে কাজটি করেছেন, যে ইয়াতে কি বলে আপনার ঈদগায়, আপনি দেখছেন যে পুরান ঢাকার অনেক মহিলারা নামাজ পড়তে আসছিল, বললো আমাদেরকে 1 ঘন্টা ধরে আটকে রাখছে, 1 ঘন্টা ধরে বেরোতে দিচ্ছে না, এবং ওদেরকে আটকে রেখে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতে বাধ্য করা হচ্ছে। এটা কি গণতন্ত্র নাকি? এটা মানুষের অধিকার, আপনার বক্তব্য শুনতে আমাকে বাধ্য করবেন? তো এই জন্য আমি বলছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য আল্লাহ যেন সুপ্রসন্ন করে দেন, এই প্রার্থনা রেখে আপনার এই অনুষ্ঠানের শুভকামনা, সফল কামনা করে আমার বক্তব্য।